শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই, কেউ সে প্রমাণ দিতে পারেনি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে। শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকবেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে? খিজের চালে নিজে একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনূস। ঐক্য দেখাতে নিউ ইয়র্কের সফর সঙ্গী হিসেবে ভারতকে তবে গুটি গুটি পায়ে এগোবে, কড়া পদক্ষেপ নেবে বাংলাদেশের রাজ। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে? ভারত থেকে বড় ধরনের দুঃসংবাদ এলো। ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত বাংলাদেশের বড় ধরনের বিপদে ফেলবে বলে মনে হচ্ছে। কিন্তু হুট করে সোহেল রানা তিনি পিনাকিদারে কিছু চ্যালেঞ্জ দিয়ে বসছেন, এমনকি অনেক কিছুর ব্যর্থতার দায়ভারতার কাঁধে নেওয়ার জন্য তিনি দায়িত্ব দিচ্ছেন, যেটা আপনিও ব্যর্থ এখানে। ইউনূস ক্ষমতায় বসেছিল ভারতের কাছে শেখ হাসিনার দেশ বিক্রির কথা বলে, অপরাধের কথা বলে। ক্ষমতায় বসার পর থেকেই তো পায়ে ধরে বৈঠক, আম আর ইলিশ পাঠানো চলছে সমান। কিন্তু আম আর ইলিশের আড়ালে ভারতের সঙ্গে আর কোনো প্রস্তুতি চলছে কিনা সে কথা হলফ করে বলতে পারবেন? তাহলে ছাত্রলীগের সেই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তো ছাত্র শিবিরের এই সশস্ত্র গোষ্ঠীর সরাসরি হামলার ঘটনা ঘটবার কথা, সরাসরি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটবার কথা। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমেই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান হতে চলেছে, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই, কেউ সে প্রমাণ দিতে পারেনি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে। শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকবেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে? কি করে আবার অবৈধভাবে? আপনি ভাবতে পারেন যে 1 বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতির সরকারের অধীনে বাংলাদেশ, এবং এ কারণে বিদেশি কোনো সংস্থায় বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না। এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনূস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। আরো মজার ব্যাপার কি জানেন? আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার, রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবীর বক্তব্যে পরিষ্কার হলো যে ইউনূস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে। আদালতে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিষ্কারভাবে বললেন যে শেখ হাসিনা 2024 সালের 5 অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। তাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে। যদিও দেশি বিদেশি প্রচার যন্ত্রের মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন, পদত্যাগ করেছেন বা নিজে থেকেই ক্ষমতা ছেড়ে দিয়েছেন। আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে বলবৎ থাকতেন বা থাকেন। আর ইউনূসের সরকার হয়ে যায় অবৈধ দখলদার সরকার। আপনাদের মনে করিয়ে দেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত হলো। এর মানে হলো যেদিন তাকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুপার হারকিউলিস বিমানে ভারতে নিয়ে যাওয়া হয় সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন। তাহলে প্রশ্ন উঠছে, তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে আসা হয়েছে? সংবিধানের 57 এবং 58 অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে। এমন কোনো পদত্যাগপত্র যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে শেখ হাসিনা কার্যত প্রধানমন্ত্রী পদে বহাল আছেন। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আইনগতভাবে অবৈধ। একটা সরকার বৈধ হবে যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে, কিন্তু শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র জনসম্মুখে হাজির করা হয়নি, নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি। আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি। তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ হলো? এই সরকারের প্রিয় ভাজন এবং বলতে গেলে যার শীর্ষ সাবকদের দ্বারাই এই রক্তকাণ্ড ঘটিয়ে ইউনূস ক্ষমতা দখল করেছে, সেই ফরহাদ মাজার, যার স্ত্রীও এই সরকারের একজন উপদেষ্টা, তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে। তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদদে, তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা। আচ্ছা, বাদ দিন ফরহাদ মাজারের কথা, কি এসে যায় তার কথায়? মানে গফুর কি বললো তাতে কি এসে যায়? কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নাহিদ ইসলামের
সাক্ষ্য। এই সরকারের সাবেক উপদেষ্টা এবং কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম আদালতে দেওয়া বক্তব্যে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শেখ হাসিনার সরকারকে সরানোর পরিকল্পনা আগে থেকেই চলছিল, আর ডক্টর ইউনূসকে সামনে রেখে দেশি বিদেশি শক্তি অনেকদিন ধরেই কাজ করছিল। এটা তো আমরা জানি। মানে 4 তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনূসকে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন। এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী একটি ষড়যন্ত্র, যে কথা আমরা সবসময় বলেছি। যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী স্পষ্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি, তখন আদালতের স্বীকৃতি পায় যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে অসাংবিধানিকভাবে। আন্তর্জাতিক অঙ্গনেও এর গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে, সেটা ইতিমধ্যেই বহু জায়গায় এই ব্যাপারটি উল্লেখিত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের 7(2) ধারা অনুযায়ী স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার। শেখ হাসিনার সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। প্রধান সমালোচনা হলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি নাটুকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া। কিন্তু যে প্রক্রিয়ায় ইউনূস ক্ষমতা দখল করেছে তাকে কোনোভাবেই কি সাংবিধানিক বা গণতান্ত্রিক বলা যাবে? মানুষ খুন করে ক্ষমতা দখলকে কোনোভাবেই বৈধ সরকার হিসেবে কেউ স্বীকৃতি দেয় না, দেবে না। এবং জালিয়াতি করে প্রধান বিচারপতি সই নকল করে যে 106 ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে যে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, সেটা আসলে ভুয়া তো নয়, সেটা আরো ভয়ঙ্কর জালিয়াতি। কিন্তু ডক্টর ইউনূসের সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে টিকে আছে, তারই প্রমাণ হচ্ছে এসব। জনগণের প্রতি দায়িত্ব থাকলে এতদিন ইউনূস সরকার শেখ হাসিনার পদত্যাগপত্র প্রকাশ করত, কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করত। কিন্তু নিজেদের লোক দিয়ে গঠন করা আদালত থেকে চোথা নিয়ে এসে নিজেদের বৈধতা প্রমাণের নাম যে ধোঁকাবাজি আর জালিয়াতি, এটা পাগল এবং শিশুও বোঝে। সুস্থ স্বাভাবিক মানুষ তো বুঝবেই। দেশের মানুষের সঙ্গে এরকম প্রতারণা এর আগে কখনো হয়নি, ভবিষ্যতেও হতে দেওয়া হবে না বা হবে না। আপনার যুক্তি আসলে কি বলে? ইউনূস সরকারকে আপনার বৈধ মনে হয়? আদালতে বিষয়টি তোলার অর্থই হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই বিষয়টি জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না। আদালতে ইউনূস সরকারকে অবৈধ বলা যাবে না, সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন উঠছে না? আমার মনে কিন্তু ঠিকই প্রশ্ন উঠছে। কি প্রশ্ন উঠছে আমি বলি। প্রথমত, শেখ হাসিনার পদত্যাগপত্র যদি সত্যি থেকে থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হোক। জনগণ জানুক কবে, কোথায়, কিভাবে তিনি পদত্যাগ করেছেন। যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক। রাষ্ট্রপতি কয়েকদিন আগে বলেছেন, তাকে দিয়ে বলানো হয়েছে যে পদত্যাগপত্র ওনার কাছে আছে, প্রকাশ করা হোক। ভুয়া পদত্যাগপত্র নয়, যেটা ডক্টর ইউনূসের নামেও বেরিয়ে গেছে একটি পদত্যাগপত্র, আমরা জানি সেটি ভুয়া। শেখ হাসিনা পদত্যাগপত্র ভুয়া। দ্বিতীয়ত, যদি কোনো পদত্যাগপত্র না থাকে তাহলে বর্তমান সরকারকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে, কারণ তাদের ক্ষমতায় থাকা কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই, ভিত্তি নেই। সেই সাথে অবৈধ সরকার গঠনের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড। আজকের বিশ্বে কোনো দেশই একা নয়। দেশের ভেতরের রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হলেও তার সরকারকে যদি অবৈধ বলা হয় তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সব দিকেই। বিদেশি শক্তির মদতে ক্ষমতায় আসা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ীভাবে সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই। বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসেছে। সেই গণতন্ত্রকে যদি জোর করে উল্টে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক মহলও এটিকে মেনে নেবে না। কিন্তু আপনাদের কাছে আন্তর্জাতিক মহল বলতে যদি শুধু ইউনূসের মতো মার্কিন যুক্তরাষ্ট্র হয় তাহলে অবশ্য ভিন্ন কথা। বাংলাদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, একোনা একতন্ত্র ভেঙে দিয়েছে। দিন দিন যেভাবে বাংলাদেশের রাজপথে ইউনূস বিরোধী মানুষের মিছিলের সারি দীর্ঘ হচ্ছে, তাতে হয়তো কিছুদিনের মধ্যেই প্রশ্ন শোনা যাবে এই মিছিল থেকেই যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায়। যদি সেই প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে জনগণই রাস্তায় থেকে তার উত্তর আদায় করবে। ইতিহাস সাক্ষী, এদেশের জনগণ এত শক্তিশালী যে জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না, যায়নি, কেউ পারেনি। জিয়াউর রহমান পারেনি, এরশাদ পারেনি, খালেদা জিয়া পারেনি, শেখ হাসিনাও পারেননি। ইউনূস পারবেন মনে করছেন? পারবেন না, কেউ পারবে না। তাহলে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, ততই দেশটার জন্য মঙ্গল। নিজের চালে নিজেই একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইউনূস। ঐক্য দেখাতে নিউ ইয়র্কের সফর সঙ্গী হিসেবে বিএনপির 2 জন সহ
3 দলের 4 নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিএনপি থেকে 2 জন হওয়ায় গোসা করেছেন তার বাকি 2 মিত্র জামাত ইসলামী ও এনসিপি। শেষ পর্যন্ত মিত্রদের মান ভাঙাতে এই 2 দলের আরো 2 নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন। আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়ছে। শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ জারি করলে খোদ অন্তর্বর্তী সরকারই অকার্যকর হয়ে যাবে। কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে। ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর শঙ্কা পেয়ে বসেছে অধ্যাপক ইউনূস ও তার মিত্রদের। এমন শঙ্কায় মিত্রদের সাথে দেন দরবার আর বোঝাপড়া করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর শঙ্কায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে। ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরিয়ে আনাই হবে নিউ ইয়র্কে বসে আলোচনার মূল জায়গা। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বাংলাদেশে ক্ষমতার মসনদে বসার প্রথম 10 মাসে 11টি দেশ সফর করেছিলেন। নির্বাহী আদেশে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা কর্মকোপের পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সবশেষ লন্ডন সফর গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন। আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের কারণে 2 মিত্র জামায়াত ইসলামী এবং এনসিপি গোসা করে বসে। তখন তিনি পড়েছিলেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মৃদু ঘোষণা দিয়ে দেন। সেই ঘোষণায় সংকট আরো বেড়েছে। 2 মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইউনূসের জন্য বিপদ বাড়াচ্ছে। অবশ্য অনেকে মনে করেন জামাত ও এনসিপির এই অবস্থান চাইনিজের সেট মেনুর মতোই আগে থেকে ঠিক করা নাটক। তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের আলোচনা অনুযায়ী 15 আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনদ আর জাতীয় ঐকমত্য কমিশনের নাটক। না পেরে প্রথমে 1 মাস মেয়াদ বাড়ানো হয়, তাতেও কাজ হয়নি, বাড়িয়েছে আরো 1 মাস। 15 অক্টোবর শেষ হবে সেই মেয়াদ। মিত্রদের মন রাখতে কয়েক দফা নানাভাবে ঘষা মাজা করে অধ্যাপক রিয়াজের কমিশন 11 সেপ্টেম্বর সনদের খসড়া চূড়ান্ত করেছে। এতে থাকা সংস্কারের 84টি সিদ্ধান্তের 11টিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে। দর্শক, গত 13 মাসে একটি দৃশ্য বেশ পরিচিত হয়ে উঠেছে। সেটি হলো এনসিপি আর জামাত যা বলে তা যেমন অধ্যাপক ইউনূস শুনে, আবার অধ্যাপক ইউনূস যখন তাদের ডাকে তখনই তারা সাড়া দেয়। এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবাক করার বিষয় হলো মাত্র 11টি বিষয় আগামী নির্বাচিত সংসদে শুরু হবে এই সিদ্ধান্ত জামাত ও এনসিপি মানছে না। যে কারো কাছে মনে হতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচন এগুলো লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নাই। এখনো পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সহ কয়েকটি সিদ্ধান্ত ক্ষমতায় গেলে বাস্তবায়নে রাজি নয় বিএনপি। আবার পিআরের দাবিতে আন্দোলনে নেমেছে জামাত সহ 7 দল। এর মধ্যে মূল ফ্যাসাদবাদে জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে ঐকমত্য কমিশন এ নিয়ে 2 দফা আলোচনা করে নিজেদেরকে ঠিক করা একটি বিশেষজ্ঞ টিমের সাথে। সে টিমে ছিলেন 2 জন বিচারপতি, 1 জন আইনের শিক্ষক এবং 3 জন আইনজীবী। এই 6 জনের মধ্যে 2 জন বিএনপি ও 2 জন জামাতের সমর্থক হিসেবে পরিচিত, আর বাকি 2 জন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ। শেষ পর্যন্ত এই 6 বিশেষজ্ঞের পরামর্শে গত 17 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ঐকমত্য কমিশন 3টি প্রস্তাব তুলে ধরে। সেগুলো হলো: 1, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণার 22 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে যেখানে জুলাই সনদে উল্লেখিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলো থাকবে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দ্বিতীয়ত, ওই আদেশে গণভোটের বিধান রাখা যেতে পারে এবং সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হবে। সবশেষ যদি গণভোটের হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তা কার্যকর হওয়ার তারিখ থেকে অনুমোদিত হবে। সরকার একাধিক সূত্রগুলো বলছে এই 3টি প্রস্তাব নিয়ে সমঝোতার জন্য অধ্যাপক ইউনূস 3 মিত্রদলের 4 সদস্যকে নিজের সাথে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেও বাধে বিপত্তি। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে অংশ নিতে অধ্যাপক ইউনূস 21 সেপ্টেম্বর মধ্যরাতে বাংলাদেশ ছাড়বেন। 17 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রতিনিধি দলে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিএনপির সদস্য 2 জন হওয়ায় নিজেদের ছোট দল ভাবতে শুরু করে অন্য 2 মিত্র। তারা গো ধরেন তাদেরও সদস্য সংখ্যা সমান করতে হবে। দৈনিক সমকালের রিপোর্টে বলা হয়েছে প্রতিনিধি দলে বিএনপির 2 নেতা থাকায় জামাত ও এনসিপি তাদের দল থেকে 2 জন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষ করা কঠিন হয় আগে থেকে যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে। নতুন করে জামাতের পক্ষে আমির ডক্টর নকিবুর রহমান, যিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আছেন, তিনি এবং এনসিপির পক্ষ থেকে তাসনিম যারা, তিনিও আছেন যুক্তরাষ্ট্রে।
দর্শক, কত বছর অধ্যাপক ইউনূস একই সম্মেলনে যাওয়ার সময় তার পিআর টিম থেকে ফলাও করে প্রচার করা হয়েছিল মাত্র 8 জনের টিম নিয়ে তিনি নিউ ইয়র্ক সফরে যাচ্ছিলেন। পরে দেখা গেছে 57 জনের বহর নিয়ে তিনি যুক্তরাষ্ট্র ঘুরতে গিয়েছিলেন। তবে এবার কতজনের টিম নিয়ে যাচ্ছেন সেটি এখনো খোলাসা করেনি তার দপ্তর। সূত্রগুলো বলছে 3 মিত্র দলকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্য দুটি। এক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির নামে অধ্যাপক ইউনূসের জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি করলে সেটি এই 3 মিত্র দলকে দিয়ে ঠেকানো। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে এমন ন্যারেটিভ দাঁড় করানো যাতে এটি তুলে ধরা যায় যে ফ্যাসিস্টের বিরুদ্ধে সরকারের পক্ষে 3টি দলই এক হয়ে কাজ করছে। তবে আসল উদ্দেশ্যটি ভিন্ন। সেটি হলো 3 মিত্রের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগির আলোচনা, যেটি অনেক দিন ধরে শুরু করা যাচ্ছে না সেটি স্পষ্ট করে ফেলা। জামাত সহ ইসলামী দলগুলো এবং এনসিপি সহ অন্যান্য মিত্র দল সব মিলিয়ে বিএনপির কাছ থেকে 80 থেকে 100টি আসন চেয়েছে। এছাড়া 30 থেকে 50টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে। সূত্রগুলো বলছে এই আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা হলে জুলাই সনদ নিয়ে কোনো উচ্চ বাচ্য করবে না কোনো মিত্র দলই। তবে সেখানেও শেষ মুহূর্তে বিপত্তি বেঁধে গেছে। বিপত্তিটি বাদিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সে বিপত্তি অধ্যাপক ইউনূসের জন্য এমন একটি সমস্যা তৈরি করেছে যেটির কারণে কমিশনের প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হলে অন্তর্বর্তী সরকারের আর অস্তিত্বই থাকবে না। বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী ডক্টর রিয়াজের কমিশনের প্রস্তাব হলো সনদে যেসব সাংবিধানিক সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে। আর সনদে বলা হয়েছে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার, কারণ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দলই ঐক্যমত্যের কথা জানিয়েছে। এখন কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হলে অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়ে যাবে। কারণ গত বছরের 8 আগস্ট সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আদালতের মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তার কোনো অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই। আবার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অধ্যাপক ইউনূস, কিন্তু এই ঘোষণার কোনো আইনগত ভিত্তি নেই। ফলে তার অধীনে কিভাবে সাংবিধানিক আদেশ জারি করা হবে? সরকার একাধিক সূত্র বলছে সনদ বাস্তবায়নে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা যায় কিনা এমন প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানেও সরকারের শঙ্কা আছে। আদালতের মত যদি সাংবিধানিক আদেশের পক্ষে যায় তাহলে বিলুপ্ত হয়ে যাবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিশেষ করে সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির একান্ত বৈঠকের পর সে ঝুঁকি নিতে রাজি নন অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা। 20 সেপ্টেম্বরের বৈঠকে অধ্যাপক রিয়াজ সরাসরি বলেছেন সরকার রাজনৈতিক বিষয়কে আদালতে নিয়ে যেতে চায় না। শেষ মুহূর্তে এমন শঙ্কার বিষয় ধরা পড়ায় ওই রাতে আমেরিকা চলে গিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সূত্রগুলো বলছে 3 মিত্রের সাথে অধ্যাপক ইউনূস যে বৈঠক করবেন সেখানে অধ্যাপক রিয়াজও থাকবেন। আসন ভাগাভাগি সমঝোতার চেয়ে এখন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হলো সাংবিধানিক আদেশের প্রস্তাব থেকে সরে আসা এবং কোনোভাবেই যাতে সনদ নিয়ে আদালতে যেতে না হয়। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টাকায় ডক্টর ইউনূসের মিত্রদের মধ্যে কতটুকু সমঝোতা হয় সেটার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তারা কি তার মানে মনে করছেন যে সংস্কার প্রক্রিয়া আসলে আরো দীর্ঘ সময় লাগবে এবং এই সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগার কারণে, কারণ রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না আলী রিয়াজের দরবারে, সে কারণে সত্যিকার অর্থে নির্বাচনের মানে ডক্টর ইউনূস সরকারের ওপর আরো দীর্ঘ সময় ভরসা রাখার প্রয়োজন হবে। তার মানে ডক্টর ইউনূস সরকারের ওপর যে ভরসা রাখতে হবে সেটা জরিপে 10,500 মানুষের মধ্যে 80% না হয় বলেই ফেলেছেন, কিন্তু তাদের উপরে কি তাদের ওস্তাদরা কারাও কেউ কেউ বলছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আর ক্ষমতায় টিকতে পারবেন কিনা এসব নানা রকম বিশ্লেষণ চলছে, বয়ান তৈরির চেষ্টা হচ্ছে, কিংবা অন্তর্বর্তী সরকারের আমলে একটা মবের মুল্লুক তৈরি হয়েছে কিনা, নিরাপত্তার যে অবস্থা, যে ধরনের অস্থিতিশীলতা, যে ধরনের বেকারত্ব, যে ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি, এসবে মানুষ হাঁসফাঁস কিনা, ইউনূস সরকারের দিন ঘনিয়ে এসেছে কিনা, মানে দুদিন পরপরই যখন এই রব তোলার একটা পরিপ্রেক্ষিত তৈরি হয় তখন 10,000-এর বেশি মানুষের উপর পরিচালিত জরিপে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা এই মানে একেবারে এই 1 বছর পার হওয়ার পরেও এই সরকারের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে অবস্থান করছে। মানে 78% বেশি মানুষ, প্রায় আসলে 80% মানুষ, জরিপে অংশগ্রহণকারীদের 78.7% মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেপ্টেম্বর মাসের 2 থেকে 15 তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয়, কাজেই ভাববেন না অনেক আগের জরিপ হতে পারে, কার মধ্যে চালিয়েছে ঠিক নেই। এই জরিপটি চালানো হয়েছে 10,413 জন মানুষের মধ্যে, মানে প্রায় 10,500 মানুষের ভেতরে। দেশের 64 জেলা থেকে তাদের বাছাই করে সরাসরি মতামত নেওয়া হয়। এখন কিভাবে যে বাছাই করেছে সেটা শুধু এখানে পরিষ্কার না। জরিপে অন্তর্বর্তী সরকারের
সরকারের কার্যক্রম, নিরপেক্ষ নির্বাচন নিয়ে ধারণা, নির্বাচনী পরিবেশ নিয়ে ধারণা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের সময় ও ভোটার উপস্থিতি, এই 6 বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয়। আমি যেটা বুঝতে পারছি না, যখন বাংলাদেশে বর্তমান সরকারের জনপ্রিয়তা, সেই সরকারের কার্যক্রমের প্রতি মানুষের আস্থা, সমর্থন, সন্তুষ্টি এরকম তুঙ্গস্পর্শী, মানে এর চেয়ে বেশি তো আসলে কোনো সরকার পৃথিবীর কোনো দেশে সমর্থন আশা করতে পারে না। প্রায় 80% মানুষ, 64টা জেলার 10,500 মানুষের মধ্যে পরিচালিত জরিপে 80% মানুষ বলছে তারা সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। এই দেশে নির্বাচনের দরকার কি? মানে কোন রাজনৈতিক দল কোন ভোটের হিসাবে তো 80%-এর আশপাশেও ম্যান্ডেট পাবে না রাষ্ট্র পরিচালনার, সরকার পরিচালনার। তাহলে এই চ্যালেঞ্জ মাথায় নিয়ে কিভাবে বিএনপি বা জামায়াতে ইসলামী, আমি সত্যি বুঝতে পারছি না তারা কি করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসে এই মানে এই রকম একটা জনপ্রিয় সরকারকে সরিয়ে ক্ষমতায় গ্রহণ করবে, এই ঝুঁকি নেওয়ার কথা তারা কিভাবে ভাবছে। আমার তো মনে হয় পুরো ব্যাপারটা নতুন করে ভাবা উচিত বিএনপি, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে এই জরিপের ফলাফল বেরিয়ে আসার পর। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব শফিকুল আলম, তিনি গিয়েছিলেন এই জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে। সেখানে গিয়ে তিনি স্পষ্টতই বলেছেন, এবং অত্যন্ত ঠিক কথা, যে অন্তর্বর্তী সরকারের 14তম মাসে এসে প্রায় 80% মানুষের সমর্থন থাকার অর্থই হলো সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি 100% একমত। মানে 80% মানুষের এই জরিপের ফলাফল নিয়ে প্রেস সচিব শফিকুল আলম যা বলেছেন তার সাথে আমি 100% একমত। কিন্তু তারপরে শফিকুল আলম বলছেন সারা দেশের মানুষ নির্বাচন চাচ্ছে। উল্লেখ করে তিনি বলেন, অনেক বছর পর ভালো একটা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। সরকার প্রধান বারবার বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। দেশের 95% মানুষের আশাবাদ। এমন থাকলে কারো সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। আমি বিনয়ের সাথে শফিকুল আলমের, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এই কথার সাথে দ্বিমত পোষণ করতে চাই। যে দেশে মানুষ বর্তমান সরকারকে নিয়ে সন্তুষ্ট 80% মানুষ, সে দেশের মানুষ নির্বাচন চাইবে কেন? মানে এই জরিপকারী প্রতিষ্ঠান যদি নির্বাচন কি চান এই প্রশ্ন না করতো, মানে এবং তাহলে তো এই উত্তর আসতো না। কারণ নির্বাচন তো এই দেশের মানুষের এই রকম পরিস্থিতিতে, একটা সরকারের জনপ্রিয়তার এই অবস্থায় তো নির্বাচন কোনো অপশন হতে পারে না। বিশেষভাবে নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য কোনো অপশন হতে পারে না এই অবস্থায়। এই কারণে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো দল নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের দল যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, অনেকে বলেন তারা একদিকে ভোটে খুব ভালো করছে না, দলটা গুছিয়ে উঠতে পারছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ঘোষণা না দেন যে এই দলটা তার দল, এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দল হচ্ছে এটা, তাহলে তো নির্বাচনে এই বর্তমান সফল সরকার অংশ নিচ্ছে না। তাহলে বর্তমানের পরীক্ষিত সফল সরকারকে সরিয়ে কেন 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 বাংলাদেশিরা একটা মানে রিস্কে, একটা ঝুঁকি নেবে নতুন কোন রাজনৈতিক দলকে সরকার গঠন করতে দিয়ে? মানে এই জরিপটা আমাকে একেবারে নতুন করে ভাবাচ্ছে। দেখেন, এই জরিপটা পরিচালনা করেছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। এতে সহযোগিতা করেছে BRAIN ও ভয়েস ফর রিফর্ম নামের দুটো নাগরিক প্ল্যাটফর্ম। এখন আমি খোঁজাখুঁজি শুরু করলাম BRAIN আর ভয়েস ফর রিফর্মকে। ভয়েস ফর রিফর্ম কে এটা আমার মনে ছিল। ভয়েস ফর রিফর্ম হচ্ছে ধুইকের পাঠশালার আলোকচিত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী, নাগরিক অ্যাক্টিভিস্ট, 24-এর লড়াকু মুখ শহীদুল আলম, তার একটা এনজিও বলবো, দোকান বলবো, নাকি নাগরিক প্ল্যাটফর্ম বলবো, যা বললে মানে ভালো শোনায় আপনারা সেটাই বলতে পারেন। কিন্তু এই প্ল্যাটফর্মটা দেখেন গঠিত হলো কবে? গঠিত হলো 17 সেপ্টেম্বর 2024। মানে দেখেন, এবং এই মানে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হলো, জুলাই আগস্ট আন্দোলন শেষ হলো, আর সেপ্টেম্বর মাসেই এই দোকান খুলবার জন্য কিন্তু অর্থকড়ি জোগাড় হয়ে গেল। এবং আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আরেকটা নাগরিক প্ল্যাটফর্মের মতো আরেকটা জিনিস নিয়েও কিন্তু এই শহীদুল আলম কাজ করছেন। এবং এগুলোতে মূলত তার ধারণা করা যায়, তাদের ওই ওয়েবসাইটগুলো দেখলে, যে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ইনস্টিটিউটটির ওয়েবসাইটে গেলে সরাসরি দেখবেন যে লেখা আছে যে তারা মার্কিন স্বার্থ বিরোধী সরকারগুলোকে সরিয়ে দিতে কাজ করে। মানে একটা রেজিম চেঞ্জের জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে একাডেমিক, শিল্পী, সাহিত্যিক, সিভিল সোসাইটি মেম্বার্স, তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে, মতামত তৈরি করে মার্কিন স্বার্থ বিরোধী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দেশে। তো ওই IRI এর সঙ্গে ঘনিষ্ঠ ভয়েস ফর রিফর্ম, এটা কারা কারা মিলে তৈরি করলেন? এতে থাকলেন ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট শহীদুল আলম, আছেন লয়ার এবং জার্নালিস্ট মনজুর আল মতিনকে চ্যানেল 24 এর যেই সাংবাদিককে আমরা জুলাই আগস্ট আন্দোলনের একটা সম্মুখের মুখ হয়ে উঠতে দেখলাম। আর তৈরি করেছেন হচ্ছে বিডি জবসের ফাহিম মাসরুর। এই 3-4 জনের নাম চিনতে পারছি। এছাড়াও অশোক বড়ুয়া নামে একজনের নামও দেখতে পাচ্ছি, তিনিও নাকি মানবাধিকার কর্মী। এরা মিলে গড়ে তুলেছেন ভয়েস রিফর্ম। আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে, সেপ্টেম্বরে এই দোকান খুলেছে। আর আরেকটা সংগঠন কারা, যারা এই
প্রতিষ্ঠান করেছেন। তো BRAIN এটাকে খুঁজতে আমার খুব কষ্ট হয়েছে, পরে বুঝেছি এটা মানে ইনোভেশন কনসাল্টিং এর পাতায় গিয়ে বুঝলাম এটা হচ্ছে ব্রেইনের খোঁজ খবর করতে গেলে এই ব্রেইন বিডি, তখন দেখবেন খেলা পুরো জমে গেছে। এই দোকানও শহীদুল আলমের দোকান, এই দোকান আবার মার্চ মাসে দেখা যাচ্ছে পত্রপত্রিকা এই ব্রেইন বিডি এর আগে কি করেছে, মানে এখন তো জরিপ করেছেই তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার কতটা জনপ্রিয় এই বিষয়টা জানতে একটা জরিপ তো পরিচালনা করেছে। এর আগে ব্রেইন কি করেছে সেটা দেখতে গিয়ে দেখি ব্রেইন ছবি যেটা বেরিয়ে এলো ঢাকা ট্রিবিউনে, সেই ছবিতে দুটো মুখ একদম জলজল করছে, শহীদুল আলম দৃকের আলোকচিত্রী এবং আমাদের তাসনিম জারা। তো এরা মিলে পুরস্কার দিচ্ছেন, তারা ব্রেইন অনার্স ফরেন ফ্রেন্ডস অফ বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য জান লড়িয়ে ফেলেছেন যেই বিদেশি বন্ধুরা, তাদেরকে ব্রেইন এর আগে পুরস্কৃত করেছে মার্চ মাসে। কাদের পুরস্কার দিয়েছে? পুরস্কার দিয়েছে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর সাবেক মার্কিন কূটনীতিক জন ডানিলয়েক্সকে। এই দুজন হচ্ছে তারা যারা শেখ হাসিনার পতনের পর জিল্লুর রহমান তৃতীয় মাত্রা সেই সাংবাদিকের আমন্ত্রণে ঢাকায় এসে কিন্তু বলেছেন উইলিয়াম বি মাইলাম পরিষ্কার যে তিনি সেই 90 থেকে 93 সেই সময়টায় যখন তিনি এরশাদ বিরোধী আন্দোলনের পতনের পর থেকে তিনি সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন, ওই সময়টায় তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন, সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছিলেন যে বাংলাদেশের রাজনীতির সংস্কার কিভাবে করা যায়, রাষ্ট্র মেরামত কিভাবে করা যায়, এবং এই সংস্কার প্রক্রিয়া প্রায় তারা গুছিয়ে এনেছিলেন 2007-এর 11-11 সময়। এটা কিন্তু উইলিয়াম বি মাইলাম নিজ মুখে বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে আগস্ট 5-এর পরে এসে বলেছেন। এই মানে এই যে আরেকজন যাকে পুরস্কার দেওয়া হয়েছে জন ডানিলয়েক্সকে, তাকে সাথে নিয়ে যে তারা প্রায় গুছিয়ে এনেছিলেন 11 সরকারের সময়, কিন্তু সেবার বেশি ভরসা করে ফেলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওপর, তাই সেবার মানে সংস্কারটা হয়নি। এবার তারা আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেটা খুব ভালো মতো করতে পারবেন। তো মানে আপনাদেরকে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে জরিপটা, এই জরুরি জরিপটা যে ডক্টর ইউনূস সরকার যে জনপ্রিয়তার তুঙ্গে আছেন, এই প্রয়োজনীয় জরিপটা কারা কারা মিলে করেছেন। দেখেন এই উইলিয়াম বি মাইলাম আবার কিন্তু বাংলাদেশের ডেমোক্রেসির অ্যাসপিরেশনের জন্য যেই জায়গাটায় বিরাটভাবে কাজ করেন বলে এই ব্রেইন বাংলাদেশ জানাচ্ছে, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসির আরেকটা থিঙ্ক ট্যাঙ্ক, ওই যে IRI চালায় ভয়েস ফর রিফর্ম, যারা 17 সেপ্টেম্বরে দোকান খুলে বসেছে রাষ্ট্র মেরামত করবার জন্য। ঠিক তেমনি এই ব্রেইন বিডিতে যাকে পুরস্কৃত করা হলো উইলিয়াম মাইলাম, তিনি আবার উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্স ইন ওয়াশিংটন ডিসি তার একজন সিনিয়র পলিসি স্কলার। মানে এর মাধ্যমে তিনি এই ক্রমাগতভাবে বাংলাদেশের ডেমোক্রেটিক অ্যাসপিরেশনের, বাংলাদেশের গণতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে কাজ করে যাচ্ছিলেন। এই উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্সে কে কাজ করতেন জানেন? 90-এর দশক থেকে ভীষণ ঘনিষ্ঠ কে ছিলেন ঐকমত্য কমিশনের সভা প্রধান, মানে ডক্টর ইউনূস যাকে এনে বসিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে, আলী রিয়াজ। মানে আপনাদেরকে এই পুরো প্রক্রিয়াটাতে কে কার সঙ্গে জড়িত এই বিষয়গুলো না বুঝলে কোন জরিপে যে কি ফলাফল বেরিয়ে আসে আর কোন জরিপ যে কখন কেন হয় তা বোঝা কিন্তু মুশকিল হয়ে যাবে।